বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। কি মানুষের অংশগ্রহণ, আসলে ঘন হয়ে আসা মানুষ, একেবারে এমন বিপুল অংশগ্রহণ ঢাকার পথে, এটি আসলে ইতিহাসে বিরল। সেটি নতুন করে বলার কিছু নাই। কয়েকদিন আগেই যখন কমপ্লিট শাটডাউনের পর সাধারণের যেই অংশগ্রহণগুলো ছিল প্রতিটি কর্মসূচিতে এই দাবির পরিপ্রেক্ষিতে, সেই কর্মসূচির সেই অংশগ্রহণের ভিত্তিতে ইতিহাসবিদেরা, বাংলাদেশে যারা জীবিত রয়েছেন এখনও, তাঁরা স্বনামধন্য সেই ইতিহাসবিদরা, ঐতিহাসিকরা বলছেন যে এই অভ্যুত্থান কিংবা এই অংশগ্রহণ স্বাধীনতার পর কিংবা স্বাধীনতার আগে পরে মিলিয়ে এই উপমহাদেশে এক ধরনের বিরল ঘটনা। এবং সেই সঙ্গে এটিও বলতে হচ্ছে যে আরও একটি বিরল ঘটনা, সেটি হচ্ছে যে পরিমাণ সহিংসতার ঘটনা আসলে ঘটেছে। গতকালও ব্যাপক সহিংসতা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে, নানা পক্ষের হতাহতের ঘটনা। যেই হতাহতের ঘটনা আসলে সাধারণকে এক ধরনের বিষাদে ভাসিয়েছে, শোকে ভাসিয়েছে। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। আপনাদের যে ভিডিওটি দিয়ে শুরু করলাম সেটি বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি যে বক্তব্য রাখলেন সোমবার ঠিক বাংলাদেশের সময় প্রায় 4টে, এখানকার সময় 3:30, সেই বক্তব্যে যে প্রসঙ্গ সেটি দেখানো হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলছেন যে এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অসামরিক একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং তারা যেটা বলছেন যে আমরা দেখছি যে চারদিকে যেভাবে প্রধানমন্ত্রীর বাড়ি দখল হয়ে গেল এবং সেখান থেকে সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র বার করে আনছেন, সুইমিং পুলে স্নান করছেন সাধারণ যারা মানুষ বাংলাদেশের। এবং সেই সঙ্গে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে বলছেন সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলছেন সব হত্যার বিচার হবে, একটি অন্তর্বর্তী সরকার গঠন হবে, সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন সেনাপ্রধান
যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আপনারা আমার উপর আস্থা রাখুন, একসঙ্গে কাজ করি, দয়া করে সাহায্য করবেন, মারামারি সংঘাত করে কিছু পাবেন না, সংঘাত থেকে বিরত থাকুন, সবাই মিলে সুন্দর দেশ গড়ছি। এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেছেন বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আসিফ নজরুল ও জুনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। তিনি বলেন ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন, তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতিমধ্যে আফিস নজরুল নাকি একটি ভিডিও বার্তা দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের এই পরিস্থিতি হঠাৎ করে এই পট পরিবর্তন কেন হলো? যতদূর জানা যাচ্ছে মাস 2-3 আগে ভারত সরকারের তরফ থেকে একটি বার্তা বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে শ্রীলঙ্কার পরিস্থিতি হতে পারে বাংলাদেশের। কারণ প্রথমত দুটি বিষয়, একটি বিষয় হচ্ছে নির্বাচন নিয়ে বাংলাদেশে আমরা দেখেছিলাম গত জানুয়ারিতে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে আহ বিরোধী দলদের অংশগ্রহণ সেভাবে করতে দেখা যায়নি বা তারা করেনি। কখনো বলা হচ্ছে যে সরকার পক্ষ করতে দেয়নি। সেটা যেমন একটা ক্ষোভ ছিল, তেমনি একটা বিদেশি শক্তি, যেটা শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সত্যি সত্যি একটা বিদেশি শক্তি, যেটা শ্রীলঙ্কার যে বিক্রম রণসিংহে, তাকেও কিন্তু তার বাড়ি দখল হয়ে গেছিল এবং সেখানে আমরা দেখেছিলাম কি পরিস্থিতি। অর্থাৎ যদি দেখা যায় গত 1 বছর আগে যে পরিস্থিতি শ্রীলঙ্কায় আমরা দেখেছিলাম, ঠিক সেরকম পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখতে পেলাম। গত 2 দিন আগে অর্থাৎ গত শনিবারই আমি নিজে একটি অনুষ্ঠান করেছিলাম ভারত বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এই ব্যানারে, এবং সেই ভারত বাংলাদেশ অর্থাৎ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ইব্রা এবং বাংলাদেশের যারা সাংবাদিক বন্ধু রয়েছেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অফ বাংলাদেশ ট্রাপ, অর্থাৎ ইব্রা এই দেশের এবং ট্রাপ ওইখানকার, এই দুই দেশের সাংবাদিকদের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠান আমরা করেছিলাম সায়েন্স সিটি সেমিনার হলে। এবং সেখানে বাংলাদেশের বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন, বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন, ব্যবসায়ী থেকে শুরু করে গায়িকা থেকে শুরু করে, এবং সেখানকার যারা বিদগ্ধ মানুষজন তারা ছিলেন, সাংবাদিক বন্ধুরা ছিলেন। তো আজকে তারা অনেকেই দেশে ফিরে গেছেন, আরো 2-1 জন রয়েছেন যারা এদেশে রয়েছেন, তারাও ফিরে যাবেন। তারা কেউ কিছু বলতে রাজি নন প্রকাশ্যে, কিন্তু তাদের কাছ থেকে যতদূর জানা যাচ্ছে যে এই পরিস্থিতিটা হয়তো সরকার আজ করতে পারেনি, যে ছাত্র আন্দোলনের পিছনে একটা বিদেশি শক্তির মদত রয়েছে এবং সেটা আজ থেকে নয়, ধীরে 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 এই বিদেশি শক্তি ছাত্রদেরকে সামনে রেখে তাদের শক্তি সঞ্চয় করেছে। 2018 সাল থেকে এই শক্তি সঞ্চয় ধীরে 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 করা হয়েছে এবং তারপরে সরকারও সেটা ঠিক বুঝতে পারেনি। তারা প্রথম ভেবেছিল এটা হয়তো সত্যি সত্যি বিরোধী দলগুলোর, হয়তো বিশেষ করে বিএনপি এবং জামাতের যারা সমর্থক, তারা হয়তো এটা করছে, কিন্তু বিষয়টি তা নয়। এর পিছনে একটা বড় শক্তি, বৃহৎ শক্তি ছাড়া এরকম গণ অভ্যুত্থান কিন্তু সম্ভব নয়। যেভাবে আমরা দেখলাম যে সেনাবাহিনী তারা শেখ হাসিনাকে যেভাবে দেশের বাইরে তাদের বিমানে করে, বিশেষ বিমানে করে দেশের বাইরে নিয়ে এলেন, এবং সেটা ভারতের মাটিতে, ভারতের মাটি হয়েই তিনি বিদেশে হয়তো কোথাও আশ্রয় নেবেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে তিনি হয়তো ত্রিপুরা হয়ে দিল্লি আসতে পারেন এবং সেখান থেকে তিনি হয়তো লন্ডনে যেতে পারেন। অন্যদিকে আবার জানা যাচ্ছে না, কলকাতা হয়ে তিনি দিল্লি যাবেন এবং সেখান থেকে আবার হয়তো তিনি লন্ডনে যাবেন। সেটা তো পরের বিষয়। যাই হোক, শেখ হাসিনা এবং তার পরিবার, যাদের জন্য বাংলাদেশের যে 71-এর যে ভয়াবহ যুদ্ধ, ভয়াবহ স্মৃতি, বঙ্গবন্ধু স্বাধীন ভারত, স্বাধীন বাংলাদেশ গঠনে যার অন্যতম ভূমিকা ছিল, সেই বঙ্গবন্ধুর যে মূর্তি আজকে আমরা ভাঙতে দেখলাম, জানি না এটা কোনো বাংলাদেশের শুভবুদ্ধি কোনো সম্পন্ন মানুষ বা বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন কোনো ছাত্ররা এই কাজ করতে পারে না। এই কাজ বিদেশি শক্তি মদতপুষ্ট যারা, তারাই করতে পারে, যারা পাকিস্তান পন্থী, হ্যাঁ,
তাদের কাজ ছাড়া এটা সম্ভব নয়। এবং আমরা এখানে যেটা আরো এই আন্দোলনের মধ্যে যেটা দেখেছিলাম, একটা ভারত বিরোধিতা, তীব্র ভারত বিরোধিতা। কিন্তু কেন তীব্র ভারত বিরোধিতা? এই ভারত তো বাংলাদেশের মানুষের পাশে থেকেছে, বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে ভারতের ভূমিকা অনস্বীকার্য। এবং ভারত থেকে যে সাহায্য বাংলাদেশ পেয়েছে তা তো কোথাও ভোলার নয়। তাহলে কেন ভারতের উপরে এত কিছু মানুষের রাগ? কেন রাগ? আচ্ছা, যাদের রাগ, যারা বলছেন ভারতীয় পণ্য বয়কট করবেন, ভারত যদি আমাদের ভারতের যে কটা সীমান্ত আছে সেখান থেকে যদি সমস্ত যে পণ্য যায় ভারত থেকে, যে পরিমাণ পণ্য বাংলাদেশে যায়, তাহলে সেই পণ্য যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি বাংলাদেশের মানুষ তাদের খাদ্য থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু, প্রয়োজনীয় সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে? তারা জানেন যে তারা ভারত বিরোধিতা করছেন? কিভাবে তারা ভারত বিরোধিতা করছেন, এটি একটি বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে শেখ হাসিনা সরকার হয়তো ভেবেছিলেন যে এটা হয়তো একটা মামুলি ছাত্র আন্দোলন, কিন্তু সেই ছাত্র আন্দোলনে যখন প্রায় 200-র ওপরে প্রাণ গেল, তাদের কিন্তু আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তারা ভেবেছিলেন পরিস্থিতি হয়তো স্বাভাবিক হয়ে যাবে, সুপ্রিম কোর্টে যে কোটা আন্দোলন নিয়ে যে রায় দিয়েছে তাতে হয়তো সকলে খুশি হয়েছে। কিন্তু তারপরে আবার যে একটা তীব্র আন্দোলন, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কারফিউ তুলে নেওয়ার বেশ কিছু দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যেই যে ঘটনা আমরা যদি দেখি, যে প্রায় 2 সপ্তাহ যেতে না যেতে আবার এই ভয়াবহ বিদ্রোহ, এবং যে বিদ্রোহে একটা দাবি যে সরকারের পতন চাই, অর্থাৎ শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে হবে। অবশেষে তিনি পদত্যাগ করলেন, চলে এলেন। কিন্তু এই দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কি আদৌ থামবে? আমাদের যে সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের কাছ থেকে যেটা জানতে পারছি যে অন্তর্বর্তী সরকার হবে। কিন্তু সত্যি সত্যি অন্তর্বর্তী সরকার আমরা তো আমাদের দেশেও দেখেছি যে আহ, একটা মিলিজুলি সরকার, হ্যাঁ, একটা জনগণের সরকার আর মিলিজুলি সরকারের মধ্যে কত তফাৎ, এবং প্রত্যেকে কি সে বোঝাপড়া করবেন? এবং এখানে যেভাবে প্রত্যেকে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে রয়েছেন, তো সেইখানে সেই স্বার্থগুলো সবার যদি ঠিকঠাক তারা যদি সেই স্বার্থ পূরণ না হয়, তাহলে কি বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ জনগণের কাছে শান্তি ফিরবে? আর এতই ভারত যদি ভারত বিরোধিতা, তাহলে ভারতকে ছাড়া যে দেশের, মানে জল ছাড়া বাংলাদেশ বাঁচবে না, যে দেশের মানে সাহায্য ছাড়া বাংলাদেশের বেড়ে ওঠা মুশকিল, সেই দেশের বিরুদ্ধে কেন এত তাদের রাগ? কিছু মানুষের রাগ, এটা তো বিদেশি শক্তির বহিঃপ্রকাশ, অর্থাৎ বিদেশি শক্তির হাত রয়েছে, এটা পরিষ্কার বলা যায়। কারণ ভারতের কাছে এখন থ্রেট হচ্ছে চীন, ভারতের কাছে থ্রেট হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের থেকেও বড় থ্রেট চীন। চীন চাইছিল যে ধীরে ধীরে তারা বাংলাদেশকে ঋণ দিয়ে ধীরে ধীরে সেই দেশকে তারা আস্তে আস্তে তাদের হাতের মুঠোয় নিয়ে নেবে। কিন্তু সেখানে ভারতের সঙ্গে শেখ হাসিনা যে সম্পর্ক, যে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেন, তা বোধহয় তাদের পছন্দ হচ্ছিল না। এবং তার ফলেই তারা কিন্তু হয়তো এইভাবে, অর্থাৎ নানা রকম শক্তিকে মদদ জুগিয়ে তারা এইরকম একটা বিদ্রোহ পরিণত করার পিছনে তাদের যে মদত রয়েছে সে কথা বলা যায়। অন্যদিকে ভারতের চিরকালীন শত্রু পাকিস্তান, সেই পাকিস্তান এবং সেখানে আইএসআই একটা বড় জায়গা। এবং যখন গত 10 বছরে, আর যাই হোক, জম্মু কাশ্মীর সহ অন্যান্য জায়গায় যখন যে আইএসআই এর যে বারবারন্ত সেটা রুখে দেওয়া গেছে, ভারত সরকার সেটা রুখে দিয়েছে। কিন্তু এই বাংলাদেশ সীমান্ত একটা বিরাট সীমান্ত, যেটা প্রায় 2,500 কিলোমিটারের বেশি এই সীমান্ত। এবং এই সীমান্তে এখনো প্রায় কয়েক হাজার কিলোমিটার, যেখানে এখনো পর্যন্ত সেই সীমান্তে কোনো কাঁটা তার বা ফেন্সিং নেই, সেটা চেষ্টা করা হচ্ছে। এই সীমান্ত দিয়ে নানা রকম জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা করছিল আইএসআই এবং জামাত ইসলাম সহ নানা জঙ্গি গোষ্ঠী। তারা যেভাবে কিন্তু ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের কঠোর যে আহ, 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 কঠোর যে নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সেটা অনেকটাই স্তীমিত হয়ে গেছে। এবং বিশেষ করে জামাতকে যখন নিষিদ্ধ করলো বাংলাদেশ,
তাতে কিন্তু তাদের আরো যে শেষ গুটি, অর্থাৎ পুরো যে বিদেশি শক্তি পুরোটা নিয়ে তারা বাংলাদেশে নামলো এবং হাসিনা সরকারের পতন ঘটালো। এখন দেখার যে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়। তবে এটা ঘটনা যে পাকিস্তান বা শ্রীলঙ্কা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। সেখানেও চীনের একটা বিরাট হাত ছিল এবং চীন এই যে শ্রীলঙ্কা সরকারের পতনের পিছনে চীনকে কিন্তু অনেকে দায়ী করেছিল। এবারে বাংলাদেশ সরকারের পিছনে যে চীনের যে একটা বড় ভূমিকা রয়েছে এই ঘটনার ক্ষেত্রে, চীনের যে একটা বড় ভূমিকা, অর্থাৎ চীন যেটা চায় ধীরে ধীরে তারা সেই সব ছোট ছোট দেশগুলোকে সাহায্য করে, তারপরে তারা দ্রুততার সঙ্গে সেই দেশকে তারা নিজেদের হাতের মুঠোয় নিতে চায় এবং সেটা ছলে বলে কৌশলে। তো সেই ছলে বলে কৌশলে হাসিনা চীনের সঙ্গে চীনের কাছে গেছেন, চীন থেকে সাহায্য নিয়েছেন, সেখানে সেতু তৈরি থেকে আরো নানা রকম প্রযুক্তিতে চীনা প্রযুক্তি ব্যবহার করেছেন। আর তারই কি খেসারত দিতে হলো হাসিনাকে আজকে, সেটা ভবিষ্যৎ বলবে। যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন, যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে কাজ করেন, তারাই বলবেন এই বিষয়ে কি অবস্থা। আপাতত আমরা নজর রাখবো, যে আমরা চাইবো যে বাংলাদেশে যাই হোক, বাংলাদেশের সাধারণ মানুষ শান্তি পাক, শান্তি ফিরুক এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা মৈত্রী সম্পর্ক, সে মৈত্রী সম্পর্ক আবার সুদৃঢ় হোক এবং বিদেশি শক্তি, বিদেশি রাষ্ট্র যারা এই ভারত বাংলাদেশের মধ্যে যে মৈত্রী সম্পর্ক এবং সেই সম্পর্কে চির ধরানো, ফাটল ধরানোর চেষ্টা করছেন, তারা তাদের দ্রুত সেই চেষ্টা আমরা অবসান চাই। এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যারাই আসুক না কোনো অন্তর্বর্তী সরকার, তাদের বুঝতে হবে ভারত ছাড়া কিন্তু তাদের গতি নেই। কারণ প্রায় 2500 কিলোমিটার এই যে সীমান্ত, এটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। তো সেইখানে আমার মনে হয় যে যেভাবে আহ এই যে বিদেশি শক্তি বাংলাদেশের উপরে ছড়ি ঘোরাতে শুরু করেছে, অন্তর্বর্তী সরকার যদি তাদেরকেও সেই ছড়ি ঘোরানোর সুযোগ দেয়, তাহলে কিন্তু আখেরে লাভ কিন্তু বাংলাদেশের হবে না, ক্ষতিই হবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।